প্রশ্নটা হচ্ছে এএনএম করব না জিএনএম করব, কোনটা বেটার? আচ্ছা, আমার ওপিনিয়ন যেটা, যে যারা ধরুন সরকারিতে মাইনে কেমন, সরকারি এএনএম এরই মাইনে কেমন, জিএনএম এরই মাইনে কেমন? যদি বেসিক পে বলা হয়, বেসিক পে হচ্ছে এনএম এর ক্ষেত্রে 20K মতো আর দেয়। স্টুডেন্টদের মধ্যে সব থেকে যেটা বেশি প্রশ্ন, পড়াশোনা বাংলায় না আচ্ছা, ইংরেজি? পড়াশোনা হচ্ছে এএনএম এর কোর্স ডিউরেশন। ছেলেরা জিএনএম দেবে ঠিক আছে, কিন্তু ছেলেদের জন্য জিএনএম টা প্রচুর টাফ, মানে একটু টাফ আর ধরো কি। একজন ক্যান্ডিডেট ক্লাস 12 কমপ্লিট করে ফেলেছে, সে আর্টস নিয়ে পড়েছে, কোনো রকম প্রিপারেশন নেয়নি, অর্থাৎ সায়েন্সের সঙ্গে ধরাছোঁয়ার বাইরে সে। এখন সে কিভাবে প্রিপারেশনটা নেবে? নাইট 12 আওয়ার ডিউটি তুমি করেছো, এক্সপিরিয়েন্স কেমন ছিল? এক্সপিরিয়েন্স হচ্ছে কথাতে। আর আমি পেশেন্ট পার্টির কথাটা বারবার করে বলবো, পেশেন্ট পার্টি কিন্তু অনেকজন অনেক রকম হয়, অনেকজনের মানে ল্যাঙ্গুয়েজও খারাপ থাকে। আচ্ছা, আর্টস নিয়ে পড়ে কি এএনএম জিএনএম পাওয়া যায়? তোমাদের অনেকেরই স্বপ্ন নার্সিং ফিল্ডে যাওয়া, কিন্তু তোমাদের কাছে প্রপার ইনফরমেশন নেই। আর আমি ইউটিউব ঘেটেও দেখলাম, ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যেখানে প্রপার ইনফরমেশনে বলা আছে যে নার্সিং নিলে কি হবে, নেওয়ার পরে কি হবে। হয়তো অনেক ভিডিও রয়েছে ফর্ম ফিল আপের, র্যাঙ্কিং কার্ডের, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করব, এইসব অনেক ভিডিও রয়েছে, কিন্তু আমি চান্স পেয়ে যাওয়ার পর তারপরে কি? আচ্ছা, যারা এএনএম জিএনএম কমপ্লিট করছে তারা কি সত্যি জব পায়? যারা প্রাইভেটে করছে, যারা গভর্নমেন্টে করছে, তাদের পার্থক্যই বা কী হয়? আর এই এএনএম জিএনএম এ একটা নতুন নাম সিবিটি, সিবিটিটা বা কি, এর ভূমিকাটাই বা কি, আর এটা কাজই বা কখন করে? এই সব কিছু নিয়েই তোমাদের একটা দ্বিধা রয়েছে। আর একটা সব থেকে বড় দ্বিধা, সবটা কি বাংলা ভাষায় পড়তে হবে নাকি ইংরেজিতে? এই জিনিসগুলো আজকে আমরা সব কিছু জানবো। আজকে আমাদের সঙ্গে রয়েছে রিজিয়া খাতুন, আমি দিদি বলেই বলি, আজকে আমাদের সঙ্গে রয়েছে রিজিয়া দিদি। প্রথমেই তোমার সম্পর্কে কিছু বলো। হ্যালো, আমি রিজিয়া খাতুন। আমি 2022 সালের অগ্রদীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আর্টস স্ট্রিম থেকে এইচএস দিই, এবং 2022-25-এর একজন জিএনএম ক্যান্ডিডেট, বর্ধমান মেডিকেল কলেজ নার্সিং ট্রেনিং স্কুলের। আচ্ছা, মানে তোমার এখন জিএনএম কমপ্লিট? হ্যাঁ, আমার জিএনএম রিসেন্ট 2025-এর ডিসেম্বরে কমপ্লিট হয়ে গেছে। এবার সিবিটির জন্য প্রিপারেশন নিচ্ছ? হ্যাঁ, সিবিটির জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টদের মধ্যে যেটা প্রথমেই যে প্রশ্নটা থাকে, তাদের প্রশ্নটা হচ্ছে এএনএম করব না জিএনএম করব, কোনটা বেটার? আচ্ছা, এই রিসেন্ট দেখছি যে এএনএম জিএনএম নিয়ে সবারই মধ্যে একটি মানে মতপার্থক্য হচ্ছে। সবাই আমাকেও জিজ্ঞাসা করছে যে এএনএম করব নাকি জিএনএম করব। প্রথমেই বলি যে এএনএম জিএনএম দুটি হচ্ছে আলাদা বিষয়, দুটো জিনিস কিন্তু এক নয়। আমরা যদি এএনএম এর ফুল ফর্ম জানি, তো সেটা হচ্ছে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। অ্যান্ড জিএনএম কি? জিএনএম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তো কি, এএনএম হচ্ছে একটি সার্টিফাইড কোর্স, জিএনএম কিন্তু সেক্ষেত্রে ডিপ্লোমা কোর্স। এএনএম হচ্ছে 10th স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই 10th স্ট্যান্ডার্ড বলছি মানে এটা নয় যে মাধ্যমিক পাস বা 10th-এর পরেই আমরা এএনএম এর জন্য এলিজিবল, এএনএম এ বসতে পারবো, সেটা নয়। জিএনএম হচ্ছে 12th স্ট্যান্ডার্ড। তো এএনএম জিএনএম দুটোর কিন্তু একটাই এক্সাম হয়, মানে আমাদের যে WBJEE বোর্ড, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সেই বোর্ড থেকে একটাই এক্সাম হয় এএনএম জিএনএম এর জন্য, যেটা কিন্তু 12-এর পরে হয়, মানে 12th স্ট্যান্ডার্ডের পরে সেই এক্সামটা হয়, এবং সেই এক্সামটা দিয়ে এএনএম জিএনএম আমরা দুদিকেই যেতে পারি। তো এখানে প্রশ্ন অনেকেই করছে যে এএনএম এ যাব নাকি জিএনএম এ যাব। আমার ওপিনিয়ন যেটা, যে যারা ধরুন খুব বয়সটা বেড়ে গেছে, যারা অনেক দিকে দেখলো, ট্রাই করলো, একটা জব পেলো না, তারপর তারা চাইছে যে যে কোনো একটা জব আমার হলেই হলো, যারা নাইট ডিউটি করতে চাইছে না, যে কোনো একটা জব হলেই হলো, কারো ম্যারিড কেউ, তো সেক্ষেত্রে তারা এএনএম করুক। কিন্তু যারা অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট আছে, মানে যারা চাইছে যে আমরা একটু ফিউচারে ডেভেলপ করতে চাই, একটু এগোতে চাই আর কি, কেরিয়ারে কিছু করব, একটু হায়ার এডুকেটেড হব, এরকম যারা আছো, তারা কিন্তু আমি বলবো অবভিয়াসলি তোমরা জিএনএমেই যাও। কেন কেন যদি বলা হয়, কারণ হচ্ছে কি, এএনএম এর কিন্তু কোনো আর প্রমোশনের কোনো কিন্তু চান্স নেই। এএনএম এ যে গেল সে কিন্তু এএনএমেই থাকবে। জিএনএম এর জন্য মানে সে যদি আবার হায়ার এডুকেটেড হতে চায় বা হায়ার এডুকেশন করতে চায়, তাকে কিন্তু আবার ওই WBJEE-র আন্ডারে যে এক্সামটা দিয়ে ও এএনএম করেছিল, সেই এক্সামে কিন্তু আবার ওকে বসতে হবে। এইবার স্টুডেন্টদের মধ্যে সব থেকে যেটা বেশি প্রশ্ন, পড়াশোনা বাংলায়
না ইংরেজিতে? আচ্ছা, পড়াশোনা হচ্ছে এএনএম এর কোর্স ডিউরেশনটা বলি। এএনএম এর কোর্স ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স। আর এএনএম কিন্তু বেঙ্গলিতে পড়া যায়। মানে বইগুলো বাংলাতে হয়? হ্যাঁ, বইগুলো বাংলাতে হয়। এবার সবাই এটা দেখে তো খুবই উৎসাহিত হবে যে এএনএম বেঙ্গলিতে পড়া যায়, আমাদের ইংলিশটা লাগছে না। অনেকে আমরা দেখি যে ইংলিশে উইক হয়, একটু ইংলিশটা পারে না, তো তারা মানে সহজেই এএনএম এ যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেটা না, এএনএম বাংলাতে পড়লেও ইংরেজিতে কিন্তু সমানভাবে তোমাকে জানতে হবে। ইংরেজির বেসিক নলেজ থাকা অবশ্যই দরকার। কারণ কি, ইংরেজি আমাদের এএনএম যারা করে তারা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট হয়, ঠিক আছে? তারা হচ্ছে যে ভিলেজ হেলথ সেন্টার, সেখানে জব পায়। তো সেখানে পাওয়া মানে যে সবসময় ভিলেজের লোককেই হ্যান্ডেল করতে হবে সেটা না। অনেক সময় অনেক ডক্টরের সাথে কমিউনিকেশন হয়, অনেক কনভারসেশনও হয়। সেখানে কিন্তু ডক্টর ম্যাক্সিমাম কথা কিন্তু ইংলিশে বলবে। এছাড়াও ম্যাক্সিমাম জিনিস ইংলিশে তাদেরকে হ্যান্ডেল করতে হয়। তো প্রেসক্রিপশনও ইংলিশে। তো যেহেতু ইংলিশ তাদেরকে জানতে হবে, বেঙ্গলি মানে যে চলে যাব সেটা না। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন, ছেলেরা কি এএনএম দিতে পারে? না, ছেলেদের জন্য এএনএম কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ছেলেরা এএনএম দিতে পারবে না। ছেলেরা শুধুমাত্র জিএনএম এর জন্যই এলিজিবল। এএনএম ছেলেরা দিতে পারে না। আর বলে দিই একটা কথা, না ছেলেদের হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউট দুটো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে দুটো ইনস্টিটিউট গভর্নমেন্টের ছেলেদের জন্য। একটা হচ্ছে বাঘা যতীন, আর একটা হচ্ছে অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল। বাঘা যতীনটা হচ্ছে কলকাতা। ওখানে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে খুবই রেয়ার, 35 সিট ওখানে ছেলেদের 35। ওটা ছেলেদেরই ইনস্টিটিউট, ওখানে সব ছেলেরাই পড়ে, ওখানে কিন্তু কোনো মেয়েরা পড়ে না। আর অশোকনগরে হচ্ছে 85 সিট, নর্থ চব্বিশ পরগনা যেটা, ওখানে 85 সিট। তো ছেলেদের জন্য একটু টাফ। মানে জিএনএম এ টোটাল 85 প্লাস 35 এই সিটটাই এই রয়েছে, সিটটা তাই তো? ছেলেদের জন্য গভর্নমেন্টে। আচ্ছা, কিন্তু ছেলেরা চাইলে প্রাইভেটে করতে পারে। ছেলেদের প্রাইভেটে করে কি কোনো লাভ আছে? হ্যাঁ, করে লাভ আছে। মানে এখন রিসেন্ট এই ইয়ারে কিন্তু সিবিটি হয়েছে, কম্পিউটার বেসড টেস্ট যেটা, সেটা হয়েছে। এতদিন আমরা কি জানতাম যে একাডেমিক মার্কসের উপর ডিপেন্ড করে আমাদের জবটা হতো, তারপরে ইন্টারভিউ হতো, এক্সপিরিয়েন্সে মার্কস ছিল, এরকম একটা মার্কস গ্যাদার করে আমাদের জবটা হতো। রিসেন্ট কিন্তু সিবিটি হলো। তো ছেলেদের করে লাভ আছে মানে কি, ওখানে প্রাইভেট গভর্নমেন্ট সবাই কিন্তু সিবিটি দিতে পেরেছিল। যারাই হচ্ছে জিএনএম পাস করে বেরিয়েছে, সেটা প্রাইভেটই হোক গভর্নমেন্টই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, সবাই কিন্তু সেই সিবিটির জন্য এলিজিবল ছিল। তো সিবিটি দিল, সিবিটি দেওয়ার পর বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে মেরিট লিস্ট বেরোলো, সেখান থেকে কিন্তু ছেলেরাও জব পেতে পারে। আচ্ছা, আর যদি মেয়েরা এএনএম করে, মানে তারা ওই গ্রামীণ সেবকেই স্থির, এরপরে তাদের কোনো রকম আর না প্রমোশনের বা হ্যাঁ হায়ার এডুকেশন কিচ্ছু নেই। আর তুমি যে বললে জিএনএম এ রয়েছে প্রমোশন, হায়ার এডুকেশন, সেই জিনিসটা কি? হ্যাঁ, জিএনএম অবভিয়াসলি প্রমোশন, হায়ার এডুকেশনের চান্সেস আছে। জিএনএম দেওয়ার পরে তুই কিন্তু তুই বলে দিলাম তো, জিএনএম দেওয়ার পরে হচ্ছে সেন্ট্রালে বসা যাবে, সেন্ট্রালে এক্সামগুলো দেওয়া যাবে। সেখানের কিন্তু স্যালারি বলি, সমস্ত কিছু, তোর অনেক কিছু বেনিফিটস আছে। যেমন হচ্ছে নরসেট, এমসেট যেটা এক্সাম, নরসেট এক্সাম, সেটা কিন্তু ইয়ারলি 2 বার হয়। মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে জিএনএম দিয়ে এমসেও যাওয়া যায়? এমসেও যাওয়া যায়, সেন্ট্রালের এক্সাম। তো নরসেট দেওয়া যাবে। তারপর তোর আরআরবি যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রেলওয়ে নার্সের জন্য, সেই এক্সামও দেওয়া যায়। এছাড়া তুই জিএনএম করার পর পোস্ট বেসিক করা যায়, গ্র্যাজুয়েশন লেভেল যেটা, এমএসসি করা যাবে, তারপর পিএইচডি করা যায়, রিসার্চের চান্সেস আছে। মানে সব কিছু চান্সেস ওখান থেকে পাবি, প্রমোশনও হবে, প্লাস হচ্ছে হায়ার এডুকেশনের চান্স আছে। এছাড়া যে সবসময় সবাই ভাবে যে জিএনএম করেছে সে স্টাফ নার্স হবে, থাকবে হসপিটালে, সেটা না। সবসময় হচ্ছে নাইট ডিউটিও করতে হয় না, বা সারা জীবন সে স্টাফ নার্স হয়েও থাকবে না। জিএনএম থেকে হচ্ছে সিস্টার টিউটর হওয়ারও একটা চান্স আছে। আমি যেটা বললাম পোস্ট বেসিক, তো জিএনএম এর পর পোস্ট বেসিক করলে কিন্তু সেক্ষেত্রে সিস্টার টিউটরও হওয়া যায়। সিস্টার টিউটর জিনিসটা কি? সিস্টার টিউটর হচ্ছে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে নার্সিং ট্রেনিং স্কুল আছে, তো ওখানেও তো টিচার, মানে আমাদের যেমন স্কুলে টিচার থাকে, তো নার্সিং করার জন্য যে এনটিএস গুলো আছে ট্রেনিং স্কুল, ওখানকার টিচার সিস্টার টিউটর যেটা, ওটা মানে ওখানে টিচার হওয়া যায়, তাই তো? নার্সিং টিচার। হ্যাঁ, জিএনএম এর পরে এগুলো। জিএনএম এর পরে ধর অনেকে থাকে যে ইচ্ছা থাকলো টিচার হবে, ঠিক আছে, কিন্তু ধর সিচুয়েশনের জন্য টিচার হতে পারলো না, তো সে কিন্তু জিএনএম করার পর নার্সিং টিচার হতে পারে। বেশ, এইবার আমি এএনএম বা জিএনএম তো করব, তার আগে আমার যোগ্যতা কি লাগবে? যে আমার তো এএনএম জিএনএম করতে গেলে যোগ্যতা দরকার মিনিমাম, সেই যোগ্যতাটা কি?
আচ্ছা, যোগ্যতা হচ্ছে 12 স্ট্যান্ডার্ড, এইচএস যে কোনো স্ট্রিম থেকে হলেই হলো। আচ্ছা, এইবার আমি এএনএম বা জিএনএম তো দেবো এক্সামটা, তার আগে আমার এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতাটা কি লাগবে? আচ্ছা, যোগ্যতা হচ্ছে এইচএস ক্যান্ডিডেট হতে হবে, মানে এইচএস যে কোনো স্ট্রিম থেকে পাস আউট করলেই হলো। অনেকে ভাবে যে সায়েন্স স্ট্রিম থেকে হলেই হয়, আর্টস যারা করে তারা হয় না, এটা নয়। আমি নিজে আর্টস থেকে গেছি ওখানে। তো যে কোনো স্ট্রিম থেকে হলেই হবে, এইচএসে মিনিমাম 40% মার্কস লাগবে। আচ্ছা, মানে অর্থাৎ আর্টস থেকেও হয়, তাই তো? তোমার কোন অ্যাটেম্পটে তুমি পেয়েছিলে? আমি ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছি। মানে আর্টস থেকেও ফার্স্ট অ্যাটেম্পটে এএনএম জিএনএম পাওয়া যায়, তাহলে ভয়ের কিছু নেই। তোমরা আর্টস পড়ো, ফার্স্ট অ্যাটেম্পটে যদি চেষ্টা করো এএনএম জিএনএম পাবে। ইভেন আমার হচ্ছে 2022-এ আমি এইচএস দিয়েছি, 2022-এ জয়েন্ট এন্ট্রান্সে বসেছি। আচ্ছা, মানে ওই সেম ইয়ারেই পেয়েছি। 3 মাসের গ্যাপ ছিল। 3 মাসের। এইবার আমি তো এএনএম জিএনএম এর এক্সাম দেবো, এন্ট্রান্স যেটা জয়েন্ট এন্ট্রান্স দেবো, সেই জন্য আমার সিলেবাস কি হবে আর কোশ্চেন প্যাটার্নই বাকি? আচ্ছা, সিলেবাস হচ্ছে মেন আমাদের বায়োলজি। বায়োলজির উপর আমাদের খুব ভালোভাবে ফোকাস করতে হবে। মানে সিলেবাসের আমাদের যে কোয়েশ্চেনের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে জীবনবিজ্ঞান বায়োলজি থেকে। তো সেখানে বায়োলজি থাকে, ফিজিক্স থাকে, ম্যাথ, এছাড়া রিজনিং থাকে কিছু, জিকে থাকে এবং বেসিক ইংলিশ যেটা সেটা থাকে। তো কোয়েশ্চেন প্যাটার্ন যদি বলা হয়, কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে যে দুটো ক্যাটাগরিতে কোয়েশ্চেন থাকে। ক্যাটাগরি নাম্বার 1, 115 নাম্বারের কোয়েশ্চেন হয়, যেখানে 100টা কোয়েশ্চেন থাকে। মানে 115 ফুল মার্কস পরীক্ষা হয়, আর কোয়েশ্চেন থাকে 100টা। তো দুটো ক্যাটাগরিতে কোয়েশ্চেন থাকে। একটা ক্যাটাগরি 1 যেটা, সেটা হচ্ছে সমস্ত কোয়েশ্চেনগুলো 1 মার্কসের থাকে, মানে এক একটা কোয়েশ্চেন 1 মার্কের, এটা হলো। আর হচ্ছে ক্যাটাগরি 2 যেটা, সেটা হচ্ছে কোয়েশ্চেনগুলো 2 মার্কের থাকে। যেমন আমি বলছি, বায়োলজি হচ্ছে 1 মার্কের কোয়েশ্চেন থেকে 30, মানে 30টা 1 মার্কের কোয়েশ্চেন থাকে, যেখানে প্রতিটা কোয়েশ্চেনের ফুল মার্ক হচ্ছে 1, কিন্তু একটা নেগেটিভ মার্কও থাকে। নেগেটিভ মার্কের জন্য 1/4, মানে একটা নেগেটিভ মার্ক হলে 1.25 করে নেগেটিভ যাবে। 4টে ভুল করলে 1 নাম্বার যাবে। এটা শুধুমাত্র ক্যাটাগরি 1, মানে 1 নাম্বারের কোয়েশ্চেনের জন্য এটা অ্যাপ্লিকেবল। কিন্তু ক্যাটাগরি 2 যেটা, সেটাতে খুব ভালো জিনিসটা, পজিটিভ জিনিস একটা, সেটা শুধুমাত্র বায়োলজি আর ফিজিক্যাল সায়েন্স থেকেই আসে। যেমন হচ্ছে কি, যেটা জীবন বিজ্ঞান, সেখানে হচ্ছে ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন থেকে 10টা। ক্যাটাগরি 2 মানে 10টা কোয়েশ্চেন, কিন্তু এখানে 2 মার্কের থাকে। ঠিক আছে, একটা কোয়েশ্চেনের এখানে সব কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়, তো একটা কোয়েশ্চেনের অ্যান্সার দুটোও হতে পারে, তিনটেও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি 2। এবার কেউ ক্যাটাগরি 2 কোয়েশ্চেনের অ্যান্সার করলো, সেখানে দুটো অ্যান্সার হতো, সে কিন্তু একটা করেছে আর একটা সে করেনি, তো তার জন্য সে কিন্তু 1 মার্ক পাবে। আচ্ছা, মানে একটা কোশ্চেনের দুটো আনসার, এমসিকিউ, পুরো পরীক্ষাটাই হয় এমসিকিউ। এবার দুটো আনসারে আমি দুটো করিনি, একটা করে এসেছি, সেক্ষেত্রে আমাকে 1 নাম্বার দেবে। আবার কেউ দুটোই করেছে, কিন্তু দুটোই ভুল করেছে, একটাও ঠিক করতে পারেনি, কিন্তু সেক্ষেত্রে তার কোনো নেগেটিভ মার্ক নেই। আচ্ছা, মানে 2 মার্কসে কোনো নেগেটিভ মার্ক নেই? 2 মার্কসে কোনো নেগেটিভ মার্ক নেই। 2 মার্কসের কোয়েশ্চেন শুধুমাত্র জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান, মানে ফিজিক্স যেটা, সেখানেও 2 মার্কের কোয়েশ্চেন থাকে, সেখানে 5টা থাকে। আচ্ছা, এইটা আমি শুনেছি, আমি জিজ্ঞেস করছি, এই যে ফিজিক্স আর বায়োলজি, এটাকে 10 স্ট্যান্ডার্ড থেকে নেওয়া হয়, 9, 10 এই স্ট্যান্ডার্ড থেকে নেওয়া হয়? ফিজিক্যাল সায়েন্স যেটা, আর লাইফ সায়েন্স, আর হচ্ছে ম্যাথমেটিক্স, এই তিনটে জিনিস আমাদের 10th স্ট্যান্ডার্ড থেকে থাকে, 9, 10। আর বাকি যেগুলো, বাকি হচ্ছে জেনারেল নলেজ, আর জেনারেল নলেজ থাকে 10 নম্বরে থাকে 10। আর হচ্ছে ইংলিশ থাকে, বেসিক ইংলিশ যেটা, ইংলিশের মধ্যে কি কি থাকে? ইংলিশ বলতে গ্রামার থাকে, গ্রামারের মধ্যে পার্টস অফ স্পিচ থাকে কিছু, তারপর ভয়েস চেঞ্জ থাকলো, ন্যারেশন চেঞ্জ থাকলো, এই সমস্ত জিনিসগুলো থাকে। গ্রামারের যে বেসিক জিনিসগুলো সেগুলো থাকে। এছাড়া হচ্ছে ভোকাবুলারির মধ্যে তোর 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে। 1 ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা আমরা যদি এপিডেমিক বলি, এপিডেমিক মানে হচ্ছে কোনো একটা ডিজিজ আউটব্রেক করেছে কোনো একটা এরিয়াতে, এটা অনেকটা বড় সেন্টেন্স, সেটাকে 1 ওয়ার্ড সাবস্টিটিউশনে আনা। 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে। ইডিয়ম, ফ্রেজ যেগুলো 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, এই যে যেটা বলছো, এই যে নতুন সিলেবাস, তোমাদের হয়তো জানবে, থার্ড সেম অর্থাৎ তোমরা যে 12 যখন উঠবে, যখন প্রথম পরীক্ষা দেবে, সেইখানে কিন্তু 3 মার্কসের থাকবে। তো ওইটা যদি প্র্যাকটিস করো, ওটা জিএনএমও কিন্তু হেল্প করবে। থাকে।
তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এছাড়া সিনোনিমস থাকে, সমার্থক শব্দ আমরা যেটাকে বলি, সিনোনিমস থাকে, অ্যান্টোনিমস থাকে। এই সমস্ত জিনিসগুলো একটু ধরে করলে হয়ে যায় ইংলিশ এটা। ধরো তোমার 11-12 আর্টস ছিল, 2 বছর সায়েন্সের সঙ্গে প্রায় কোনো সম্পর্ক নেই, তারপরও তুমি ফার্স্ট অ্যাটেম্পটই পেলে, তাহলে তুমি প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে? আচ্ছা, এটা আমরা অনেকে ভুল করি। অনেকেই হচ্ছে 9-10-এ, আমরা তো সায়েন্স আর্টস দুটো একসাথেই থাকে, তো 9-10-এ হচ্ছে আমরা ছেড়ে দিই। কেউ 12-11-এ আমরা গিয়ে আর্টস নিয়ে নিলাম, তো সায়েন্সের সাথে একেবারে আমরা কন্ট্যাক্ট বন্ধ করে দিই। কিন্তু সেটা না। 9-10-এর যে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান মানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স যে বই দুটো, ওই বই দুটো আমাদের আর্টস স্ট্রিমে আসলেও, মানে 11-12 আর্টস স্ট্রিমে আসলেও আমাদের কিন্তু সপ্তাহে যদি আমরা 2 দিন করে নিয়েও বসি, তাহলেও আমাদের অনেকটা উপকার হয়। কেন না হচ্ছে যে আমাদের তো কনসেপ্ট পুরো ক্লিয়ার আছে, আমরা পড়েছি যেহেতু 9-10-এ, কিন্তু আমাদের যদি প্র্যাকটিসের মধ্যে রাখি জিনিসটা, প্র্যাকটিস না করলে অবশ্যই আমরা ভুলেই যাব। পুরো 2 বছর আমরা যেহেতু আর্টস নিয়ে পড়বো, তো প্র্যাকটিসের মধ্যে আসলে আমাদের ব্যাপারটা অনেকটা আয়ত্তে আসবে। এটা পড়তে হবে। এছাড়াও হচ্ছে যে আমাদের কি করতে হবে না, আমরা বেশিরভাগ সময় হচ্ছে মোবাইল ঘেটে হচ্ছে টাইমটা নষ্ট করে দিই, রিলস দেখে। তো সেই মোবাইল ঘাঁটার সময় হচ্ছে আমরা একটুখানি সার্চ করলাম। আমি যে চ্যানেলটা ফলো করেছিলাম, তো নূরে আরশির একটা বায়োলজি চ্যানেল আছে, সেটা ফলো করা যায়। সেটা ফোনটাও দেখা হবে, তারপর এদিকে আমাদের পড়ার জিনিসটাও আমরা পড়তে পেরে যাচ্ছি। মোটমাট কথা, তুমি যে 9-10-এর যেটা, সেটা সপ্তাহে 2 দিন 2-3 ঘন্টা করে নিয়ে বসতে, আর বাকি ফোন দেখলে রিলস না দেখে, এখনকার এরা যেমন রিলস দেখে দিনরাত, রিলস না দেখে ইউটিউবে গিয়ে রিলস যে একদমই দেখতাম না সেটা না, দেখতাম, কিন্তু ওইগুলোকেও রাখতাম প্রায়োরিটিতে রাখতাম। ইউটিউবে গিয়ে এডুকেশনাল চ্যানেল ফলো করে পড়া করতে। এগুলো করা যেতেই পারে। আর হচ্ছে চঞ্চল ঘোষ স্যারের একটা নিমেষে অঙ্কর একটা কিন্তু বুক আছে, হ্যাঁ, খুব ফেমাস বই। তো সেটা হচ্ছে, আমি শুধু জিএনএম এএনএম এর জন্যই বলছি না, যে কোনো গভর্নমেন্ট জবের জন্য সেটা কিন্তু খুবই ভালো। তো ওই চঞ্চল ঘোষের বইটা, মানে চঞ্চল ঘোষের বইটা যদি সপ্তাহে 1 দিন করে নিয়েও বসা হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। চঞ্চল ঘোষ স্যারের বইটা নিমেষে অঙ্ক, হ্যাঁ, সব রকম গভর্নমেন্ট জবে কাজে লাগে। ওই জিনিসটাকে একটু ফলো করলে পারা যায়। মানে আমি যেহেতু পেরেছি, সবাই পারবে। এইবার দিদির কথা শুনে তোমরা যেটা বুঝলে, যদি তোমরা মনে করো যে এএনএম জিএনএমই করবে, তাহলে ক্লাস 12-এর পর ওয়েট করার দরকার নেই। তোমরা ক্লাস 11-12 থেকে প্রিপারেশন নাও। যে দিদি যেভাবে বললে, এভাবে যদি পড়া করো, তোমরাও কিন্তু দিদির মতোই ফার্স্ট অ্যাটেম্পটে গভর্নমেন্ট কলেজ। এই ভিডিও দেখে তোমরা একটা জিনিস তো বুঝতেই পেরেছো, ইংলিশের গুরুত্ব কতখানি। ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, এই 3টে ক্লাসেই ইংলিশের গুরুত্ব অনেকটা। এবার আমাদের হাত থেকে ক্লাস 10 তো বেরিয়ে গেছে, হাতে রয়েছে ক্লাস 11 আর 12। এবার তোমরা দেখেছো আমরা ক্লাস 10-এ তোমাদের কিভাবে গাইড করেছি, আর তোমাদের 100% প্রপার সাজেশন দিয়েছি, যেইখান থেকে তোমাদের বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় পুরো 100% কমন ছিল। যারা ভিডিওটা এখন দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। এইবার আমরা ক্লাস 11-এর জন্য একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি, দাদার ব্যাচ, যেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মাত্র 999 মানে 999 টাকায় পড়ানো হবে, এবং যার মধ্যে নোটস, মক টেস্ট, যাবতীয় সাজেশন সব কিছু থাকবে। ওএমআর প্র্যাকটিসও এর মধ্যেই রয়েছে। তো যারা এই ব্যাচটা নিতে চাও, এই নিচে নাম্বার দেওয়া থাকলো, এই নাম্বারে যোগাযোগ করো। আর একটা কথা, আমরা ব্যাচ কিন্তু 15 এপ্রিল, পয়লা বৈশাখ, তারপরের দিন অর্থাৎ 16 এপ্রিল আমাদের ফার্স্ট ক্লাস, 16 এপ্রিল থেকে স্টার্ট করব। তো প্রথম থেকেই ভর্তি হয়ে যাও, শেখাটা প্রথম থেকে হওয়াটাই ভালো। তো এখনই ভর্তি হয়ে যাও, নিচে নাম্বার দেওয়া থাকে। ধরো একজন ক্যান্ডিডেট ক্লাস 12 কমপ্লিট করে ফেলেছে, সে আর্টস নিয়ে পড়েছে, কোনো রকম প্রিপারেশন নেয়নি, অর্থাৎ সায়েন্সের সঙ্গে ধরাছোঁয়ার বাইরে, এখন সে কিভাবে প্রিপারেশনটা নেবে? আচ্ছা, হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। সে প্রিপারেশন নেয়নি 11-12 একদমই নেয়নি। আচ্ছা, তো 12-এর পরে কি করতে হবে না, হচ্ছে 12 দেওয়ার পরে আমাদের কিন্তু বসে থেকে একদমই সময় নষ্ট করলে চলবে না। 12-এর হচ্ছে রেজাল্ট বেরোতেও হচ্ছে 2-2.5 মান্থ টাইম লেগে যায়। তো 12 যেই আমি এক্সাম শেষ করলাম, তারপর থেকে কিন্তু আমাদের 9-10-এর যে এখনই বলছিলাম জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যে বই, সেটা কিন্তু আমাদের নিয়ে বসতে হবে। সেটা যত তাড়াতাড়ি সম্ভব, দিনে 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, প্রতিদিন সেটার পিছনেই পড়ে থাকতে হবে যতক্ষণ আমি সিলেবাসটা কভার করছি। আবার যারা একটুখানি যে আমি ওইটুকুর মধ্যেই থাকবো সবসময়, যে ওই দুটো বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন আসে, সেটা কিন্তু নয়।
কিছু একটা দুটো প্রশ্ন হয়তো বাইরে থেকে এলো। তো তারপর আমরা একটা জীবন বিজ্ঞানে যেরকম একটা সিস্টেম পড়ছি, ঠিক আছে? তো বইয়ে তো পুরোটা কভার করা থাকে না, 9-10 স্ট্যান্ডার্ডের মতোই কভার করা থাকে। তো আমরা সেই সিস্টেমটা নিয়ে একটুখানি এদিক ওদিক ঘাটাঘাটি করলাম, আর একটু কিছু ইনফরমেশন পেলাম, সেটা অ্যাড করে নিলাম। এগুলো করলে অনেক ভালো হয়। এছাড়া যেটা বলছিলাম, নিমেষে অঙ্ক চঞ্চল ঘোষ স্যারের, ওটা প্র্যাকটিস করা শুরু করতে হবে। কেউ মানে প্রিপারেশন নেয়নি, মানে 2 ইয়ার্স একদমই আর্টসের সাথে যে কন্ট্যাক্ট ছিল, সে কিন্তু ওই ম্যাথ করার জন্য একটা কোচিংও নিতে পারে। মোটমাট কথা একজন গাইড করার মতো লোক পেলে ভালো হয়। হ্যাঁ, গাইড করার মতো লোক পেলে তার ভালো হয়। সে কিন্তু জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এছাড়া হচ্ছে যে রিজনিং গুলো থাকে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সে পড়তে পারবে। কিন্তু ম্যাথটার জন্য আমার মনে হয় একটু গাইডেন্স পেলে, হ্যাঁ, সে তার কিন্তু খুব ভালো হবে, তো হয়ে যাবে। আচ্ছা, এইবার ধরো আমি এক্সাম দেবো কনফার্ম, আমি ফর্ম ফিল আপ করেছি, সব করেছি। এইবার আমি এক্সামটা দেবো কি করে, অনলাইনে না অফলাইনে নাকি খাতায় লিখে, কিভাবে আমার পরীক্ষাটা হবে? আচ্ছা, এক্সামটা হচ্ছে অফলাইনে হয়। আমাদের যখন অ্যাডমিট বার হবে এক্সামের জন্য, সেই অ্যাডমিটে হচ্ছে আমাদের এক্সাম সেন্টার থাকে। তো সেই সেন্টারে গিয়ে, আমার যেমন নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে আমার এক্সাম সেন্টার ছিল, তো সেখানে গিয়ে হচ্ছে অফলাইন এক্সাম হয়, এবং অফলাইন এক্সাম আমাদের ওএমআর সিটে এক্সাম হয়। তো তার জন্য ওএমআর সিট প্র্যাকটিসে রাখতে হবে, মানে যখন আমরা প্রিপারেশন নেব তখন কিন্তু ওএমআর সিটটাও আমাদের প্র্যাকটিস করতে হবে। এইবার তোমাদের যারা তোমরা 11-12 এখন পড়ছো, তোমাদের জন্য একটা ভালো সুবিধা, কি সুবিধা, তোমরা ফার্স্ট সেম আর থার্ড সেম এই দুটো সেমে ওএমআর পাচ্ছ। অর্থাৎ তোমাদের ওএমআর প্র্যাকটিস তো ফার্স্ট সেমই শিখে নিতে হচ্ছে। তাহলে তোমরা যদি প্র্যাকটিসটাকে বজায় রাখো, তাহলে এএনএম জিএনএম যখন দেবে তখন তার ভীষণভাবে সুবিধা হবে। আলাদা করে আর কোনো প্র্যাকটিসের তখন প্রয়োজন হয় না। আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি যখন পরীক্ষা দিতে গেছিলে, অর্থাৎ যখন এক্সাম সেন্টারে পৌঁছালে, তোমার মনের ভাবনা কেমন ছিল? অর্থাৎ নার্ভাস ছিলে, ভয় লাগছিল, কি রকম? হ্যাঁ, যেহেতু আমার লাইফে ওটা ছিল ফার্স্ট একটা গভর্নমেন্ট ট্রেনিং এর জন্য আমি যাচ্ছি এক্সামটা দিতে, তো ওটা আমার প্রথম এক্সাম ছিল। প্রচুর নার্ভাস ছিলাম, প্রচুর মানে ভিতরে ভিতরে কান্নাও পাচ্ছিল আমার, অনেস্টলি। তো গেছি, কিন্তু নার্ভাসের কোনো কিছু না। আমি যখন সেন্টারে গেলাম, যখন আমি প্রথম আমার রুমে গেলাম, রুম হচ্ছে ইয়ে থাকে, সিট নাম্বার থাকে, যেরকম এক্সামে থাকে আর কি। তো সিট নাম্বার খুঁজে সিটে বসে কি করতে হবে না, মেন কারোর দিকে সেখানে দেখবে যে অনেকে অনেক কিছু গল্প করছে, কেউ বলছে আমার নার্ভাস লাগছে, কেউ বলছে আমার এটা হচ্ছে, কোনো দিকে ফোকাস না, নিজের মতো নিজে চুপচাপ চোখটা বন্ধ করে থাকতে হবে, তখনই সব নার্ভাসনেস কেটে যাবে। মানে নার্ভাস লাগছে মানে এটা না যে সবার সাথে আমি ফিলিংসটা শেয়ার করবো যে আমার নার্ভাস লাগছে, কি হবে না। অনেকে এরকম দেখি আমরা যে এক্সাম দিতে গেছে গ্যাদারিং করে একটা গল্প করছে আমার এটা হচ্ছে, কিন্তু সেটা না। আমাকে নিজেকে, নিজের যে এক্সামটা আমার এখনই কোয়েশ্চেন আসবে সেই দিকে ফোকাস করে আমাকে চুপচাপ থাকতে হবে, মানে কনসেন্ট্রেটটা আমাকে এক্সামই রাখতে হবে। বেশ, এইবার এক্সাম হলে তো আমি ঢুকলাম, আমি কি কি নিয়ে ঢুকবো আর কি কি নিয়ে ঢুকবো না, কারণ বোর্ড তো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সবকিছু অ্যালাউ করে না। কি কি ইলেকট্রিক গ্যাজেট কোনো কিছু অ্যালাউ করবে না। সেখানে আমাদের শুধু বল পেন, বলটাও ব্ল্যাক পেন থাকবে, পেন্সিল থাকলো, ইরেজার থাকলো। মানে জলের বোতল আমি নিতে পারবো না, জলের বোতলও নেওয়া যাবে না। আচ্ছা, এক্সামটা কতক্ষণের হয়? এক্সামটাও 1 hour 30 মিনিট। আচ্ছা, মানে 1.5 ঘন্টার যে পরীক্ষা, এই পরীক্ষায় ধরো পরীক্ষা শুরু হলো, তারপরে কোনো স্টুডেন্ট কোনো কোশ্চেন বুঝতে পারছে না, এইটা যদি আমি গার্ডকে জিজ্ঞেস করি, গার্ড কি কিছু হেল্প করে? হেল্প করে, কোনো সময় অনেক স্টুডেন্টের নার্ভাসনেস লাগে, তো সে বুঝেও বুঝতে পারে না, তো অবশ্যই সব কিছু তার সাথে শেয়ার করলে নিজেরও অনেকটা রিলিফ ফিল হবে। হেল্প করবে, কোনো কোয়েশ্চেন বুঝতে পারলাম না, হেল্প করে দেয় যে এই কোয়েশ্চেনটা এটা বলেছে। আচ্ছা, তোমার মতে, তোমার ধরো ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার, মানে ফার্স্ট অ্যাটেম্প প্লাস হচ্ছে আমার ফার্স্ট চয়েস ছিল। ফার্স্ট চয়েসও ছিল। তো এইবার এই নার্ভাসনেস কাটানোর উপায়টা কি? এই হলে যাতে আমার নার্ভাসনেস না হয়, এইটা কাটানোর উপায়টা কি? আচ্ছা, নার্ভাসনেস কাটানোর একটা উপায় প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আমরা জানি। তো প্র্যাকটিস করলে, আমরা মক টেস্ট দিতে হবে আমাদের এক্সামের আগে, অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে হচ্ছে যে আমরা ওই নার্ভাসনেসটা কাটাতে পারবো। আচ্ছা, এই যখন প্র্যাকটিস করছি, আর আচ্ছা এইরকম কি হয় যে ওএমআর এ ভুল হয়ে খাতা ক্যান্সেল হয়? হ্যাঁ, ওএমআর এ ভুল হয়ে খাতা ক্যান্সেল হতে পারে। ওএমআর এ ভুল হয় মানে কি, আমরা যখন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার বসাবো এবং হচ্ছে অ্যাডমিটের যে নাম্বার, সেটা বসানোর পর আমাদের হচ্ছে বারবার খাতাটা চেক করতে হবে, কারণ ওখানে কিন্তু একটা ভুল হলে আমাদের খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। আচ্ছা, ধরো আমি ভুল করে ফেললাম, আমি হলেই বুঝতে পারলাম আমার রেজিস্ট্রেশন নাম্বার 2 এর জায়গায় আমি 3 গোল করেছি,
এইবার যদি আমি স্যারকে বলি স্যার একটা এক্সট্রা সিট দিন, স্যার দেবে? না, সেটা দেয় না। মানে যা হবে ভুল হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, সেখানে কোনো প্যানিক না করে আমরা যে গার্ড আছে তার সাথে ব্যাপারটা শেয়ার করতে পারি যে স্যার আমার এটা হয়ে গেছে। তো সে কোনো একটা ওয়ে বললো যে তুমি একটা পেন থ্রু করে দাও, উপরে লিখে দাও নাম্বারটা, সেরকম কিছু একটা করা যেতে পারে। কিন্তু সেই খাতাটার উপরে আর কোনো আমাদের গ্যারান্টি থাকে না যে খাতাটা ওরা কিন্তু নেবে। যেহেতু চেকিং কম্পিউটারে হয়, ধরো 100টা কোশ্চেন থাকে, টাইম 90 মিনিট। এইবার তার মধ্যে এতগুলো সাবজেক্ট, ইংলিশ, জিকে, রিজনিং, বায়োলজি, ফিজিক্স, আমি টাইম ম্যানেজমেন্টটা করব কি করে পরীক্ষার হলে? আচ্ছা, ওই যে বললাম টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে। আগে থেকে আমরা যদি মক টেস্ট দিই তাহলে কিন্তু আমরা টাইমটা স্লট করে নিতে পারবো, আগে থেকেই আমরা বুঝে নিতে পারবো যে কতটা কি, কোনটার পিছনে কোন সেকশনে আমি কতটা নাম্বার মানে কতটা টাইম নেব এরকম। আর এক্সাম হলে কি করবো, এক্সাম হচ্ছে আমাদের প্রথমেই হচ্ছে এক্সাম যে কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়, ওটা হচ্ছে সিল করা থাকে। তো একটা টাইমের পর যখন একটা বেল পড়ে তখন বলে যে ওই সিল এবার ওপেন করো, এবার স্টার্ট করো, এরকম থাকে। তো তখনই আমাদেরকে কিন্তু ভেবে নিতে হবে যে আমরা এই টাইমের মধ্যে এটা কমপ্লিট করে নেবো, তারপর এইটুকু টাইম দেবো এটার জন্য, এরকম। আর হচ্ছে অনেকে ডিসকাশন করে যে এটা বল ওটা বল, এরকম আমরা দেখি এক্সাম হলে হয়। তো সেটা না, আমরা প্রথমে 100টা কোয়েশ্চেনের মধ্যে যেগুলো পারছি আমরা সেগুলো সব ফটাফট আগে অ্যান্সার করে নেবো। তারপরে কোনো কিছু পারলাম না তখন আমরা কিছু থিঙ্কিং করলাম বা কাউকে আস্ক করলাম, সেটা আলাদা কথা। কিন্তু প্রথমে আমাদের যেগুলো পারবো পুরো কোয়েশ্চেনের অ্যান্সার প্রথমে আমরা করে নেব। আচ্ছা, ধরো আমি পরীক্ষা দিয়ে দিলাম, এরপরে কি? আচ্ছা, পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে আমাদের অ্যান্সার কি বার হবে। অ্যান্সার কি হচ্ছে পরীক্ষার কিছুদিনের মধ্যে, এক্সাক্ট টাইম তো বলা যায় না, সব কিছু বোর্ডের উপর ডিপেন্ড করে। তো পরীক্ষার কিছুদিনের মধ্যে এমনি একটা আনসার কি বার হবে, মোটামুটি 1 মাসের মধ্যে, মোটামুটি 1-1.5 মাসের মধ্যে বার হয়ে যায়। তো সেটা বার হওয়ার আবার কিছুদিন পর হচ্ছে ফাইনাল আনসার কি বার হবে, ঠিক আছে। ফাইনাল আনসার কি বার হওয়ার পরে রেজাল্ট আউট হবে ওটার। রেজাল্ট আউটের পরে র্যাঙ্ক কার্ডে হচ্ছে র্যাঙ্ক লেখা থাকবে, একটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক যেটা জেনারেল মেরিট র্যাঙ্ক থাকে, আর একটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ একটা র্যাঙ্ক থাকে, এসসি এসটি ওবিসি এরকম একটা ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক থাকে। তো সেই র্যাঙ্ক কার্ডটা বার হয়। এইবার ধরো এই র্যাঙ্ক কার্ডটা বেরোলো, র্যাঙ্ক কার্ড বেরোনোর পরে কি হয়, প্রাইভেট কলেজ ফোন করে যে হ্যালো, তোমার জন্য একটাই সিট আমার কাছে আছে, আমাদের কলেজ সেরা কলেজ, তোমার সাথে হয়তো এটা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তোমার এক্সপেরিয়েন্স আমার কেমন ছিল? হচ্ছে আমি র্যাঙ্ক কার্ড পেয়েছি, তো র্যাঙ্ক কার্ডে আমার র্যাঙ্ক ভালো ছিল। আর হচ্ছে যে তারপর থেকে আমার সাথে এরকম হচ্ছে প্রাইভেট বিভিন্ন এনটিএস থেকে আমার কাছে ফোন আসছে যে একটা সিটি আছে আমাদের এরকম নাম করা একটা ইনস্টিটিউট, তুমি এখানে মানে জয়েন করতে পারো, এখানে অ্যাডমিশন নিতে পারো, এখান থেকে তোমার প্লেসমেন্টের ভালো চান্সেস আছে, এরকম অনেক কিছু মানে যা হোক করে আমাকে কনভিন্স করছে যাতে আমি ওখানে অ্যাডমিশন নিই। কিন্তু এই ভুলটা আমাদের একদমই করা চলবে না। আমরা কেন প্রাইভেটে অ্যাডমিশন নেবো, আমরা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছি গভর্নমেন্টে পাওয়ার জন্য, তাহলে আমরা কেন প্রাইভেটে চলে যাব ওদের কথা শুনে। আর প্রাইভেটের হচ্ছে এক্সপেন্সিভ প্রচুর, প্রাইভেটগুলো যেমন সেট আপ সেরকম কিন্তু ওগুলো এক্সপেন্সিভও হয়। একটা প্রাইভেটে যদি কেউ করতে চায়, অনেকে আমি দেখছি, বলি একটা কথা যে অনেকে গভর্নমেন্ট এক্সাম দিচ্ছে না, মানে গভর্নমেন্টে পাওয়ার জন্য যে WBJEE বোর্ড থেকে যে এক্সামটা হচ্ছে NMJN সেটা অনেকেই দেয় না, তারা কি করে ডিরেক্ট হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হয়ে যায়। WBJEE দিলাম না, WBJEE না দিও ডাইরেক্ট আমি প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবো? হ্যাঁ, ডাইরেক্ট কিছু প্রাইভেট এনটিএসে অ্যাডমিশন নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন থাকে, তারপরেই নেওয়া যায়, মানে কিছুতে নেওয়া যায়, কোটা দিয়ে নেওয়া যেতে পারে, কিছু সবগুলোতে নেওয়া যায় না। তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যতই ফোন আসুক ওদের কলেজ ওরা ফিজ নেবে, ওরা তোকে অ্যাডমিশন করতে চাইবে, কিন্তু আমাদের সেদিকে যাওয়ার দরকার নেই। আমি কি বলবো যে ওয়েট করো, গভর্নমেন্টে যদি না পাও সিট অ্যালটমেন্ট লেটার বেরোবে র্যাঙ্ক কার্ডের পর র্যাঙ্ক অনুযায়ী, তো হচ্ছে যে যদি সিট অ্যালটমেন্ট লেটারে গভর্নমেন্ট না পেলে তখন সেক্ষেত্রে প্রাইভেটে যেতে পারো। তো প্রাইভেটে তুমি যখন যে মুহূর্তে যাবে ওদের ফিজ নিয়ে কাজ, ওরা কিন্তু প্রাইভেটে তোমাকে অ্যাডমিশন করিয়ে নেবে। তো সিট অ্যালটমেন্ট লেটার আমি পেলাম কি না পেলাম না দেখেই ওই ফোন করেছে ওদের কথাই কিন্তু ওদের ইন্টেনশন না ভর্তি হওয়াটাই বেটার। মানে গভর্নমেন্টের জন্য আমাকে ওয়েট করতে হবে, প্রাইভেট আমি যখন যাব তখনই নেবে। ওই যে একটা সিট ওইটা পুরোপুরি ওটা ভুল একটা ছড়াচ্ছে যাতে ভর্তি হয় এই জন্য। আর হচ্ছে যে র্যাঙ্ক কার্ড বেরোনোর পর কিন্তু রেজিস্ট্রেশন আর হচ্ছে যে কাউন্সিলিং এর ব্যাপারটা,
রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং থাকে। এটা অনেকেই মানে প্রশ্ন করে যে আমি আমার মন মতো কি এনটিএসে যেতে পারবো, এরকম অনেকেই বলে যে আমাদের তো ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো এনটিএস আছে, তো সেগুলোতে কি আমি ভর্তি হতে পারবো? তো অবশ্যই পারা যায়। আমাদের সেটা চয়েস ফিলিং এর একটা অপশন থাকে। চয়েস ফিলিং এর মধ্যে কলকাতার বিভিন্ন এনটিএস থাকে, মানে সব এনটিএস এর তোমরা নিজেদের চয়েস মতো সেগুলোকে কিন্তু অ্যারেঞ্জ করতে পারো। মানে আমি আমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েসে যে কোনো নার্সিং ট্রেনিং স্কুল রাখতে পারি। আমার যেমন ফার্স্ট চয়েসেই আমি কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে রেখেছিলাম, বর্ধমান মেডিকেল কলেজ নার্সিং ট্রেনিং স্কুল ফার্স্ট চয়েসে রেখেছিলাম। আমার র্যাঙ্ক কার্ড অনুযায়ী সিট অ্যালটমেন্ট কিন্তু বর্ধমান মেডিকেল কলেজেই হয়েছিল। আর রেজিস্ট্রেশনের জন্য কিন্তু 500 টাকা ফিস লাগে ওখানে। আচ্ছা, ধরো আমি তো ফার্স্ট টাইম চয়েস ফিলিং করছি, এবার আমি তো জানি না কোন কলেজটা ভালো, তো সেক্ষেত্রে আমি কিভাবে চয়েস ফিল করবো? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুলই ভালো, সবার ইনফ্রাস্ট্রাকচারও ভালো, সেখানে ট্রেনিং মানে সব কিছুই খুব ভালোভাবে শেখানো যায়। তো গভর্নমেন্ট সব কিছুই ভালো, যে কোনো একটাতে করাই যায়, সেটা তোমার ইচ্ছা মতো। কেউ হয়তো কলকাতাতে কারো অসুবিধা হলো যে আমি যেতে পারবো না, বাড়ি থেকে হয়তো করছে না, সেক্ষেত্রে কাছেরগুলো চয়েস করতে পারে, সেটা পুরোই তার উপর ডিপেন্ড করছে। কিন্তু সব কলেজই ভালো গভর্নমেন্ট, আমি যেটা বলবো। কিন্তু যারা প্রাইভেটে হবে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। আর হ্যাঁ, প্রাইভেট ইনস্টিটিউটটা আইএনসির আন্ডারে মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে আছে নাকি সেটা কিন্তু আমাকে দেখে নিতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন টিচার হোক বা নিজের কোচিং টিচার বা বিভিন্ন ওয়েবসাইট, সেগুলো হচ্ছে ভালোভাবে চেক করে তাদের ইনফরমেশন কালেক্ট করে তারপরে প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে ভর্তি। আচ্ছা, তুমি ধরো গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট, অর্থাৎ বর্ধমান নার্সিং ট্রেনিং স্কুল, বর্ধমান মেডিকেল কলেজ যেটা, এইবার তুমি তো গভর্নমেন্ট থেকে করেছো, এইখানে কি কোনো হিডেন চার্জ বা কিছু ছিল? না, হিডেন চার্জ সেরকম কিছু নেই। মানে নিজের যে আমাদের বর্ধমান মেডিকেল কলেজে হচ্ছে হোস্টেল ফেসিলিটি আছে, তো মানে হোস্টেল কতটা কি রুম দিতে পারবে সে তার উপর ডিপেন্ড করে কিন্তু হোস্টেল দেওয়া হয়। যেমন ফার্স্ট ইয়ারে গিয়েই কিন্তু আমরা হোস্টেল পাইনি, তো সেক্ষেত্রে আমার থাকা খাওয়ার টাকাটা শুধু লাগতো, মেসে থাকতে হতো, থাকা খাওয়ার টাকাটা যেটুকু অ্যামাউন্ট ওটা দিতে হতো। আর এনটিএস এর আলাদা করে কোনো রকম কোনো হিডেন চার্জ ছিল না। এই ফর্ম ফিল আপ হতো বছরে বছরে, যে ফাইনাল এক্সামের জন্য ফর্ম ফিল আপ, সেটার জন্য কিছু টাকা ওদেরকে দিতে হতো, মানে শুধু ফর্ম ফিল আপের জন্যই। এছাড়া নিজের ড্রেস, তারপর বুকস, তারপর হচ্ছে থাকা খাওয়া, তো নিজের খরচা নিজে কোটা করতে হতো। ওরা কোচিং ফিস আলাদা করে কোনো কিছু নিত না। আচ্ছা। আর আমি কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার 2 বছরই হোস্টেলে থেকেছি। আচ্ছা, মানে তুমি সেকেন্ড ইয়ার থেকে তোমার হোস্টেল অ্যালট হয়েছিল? হোস্টেল অ্যালাউড হয়েছিল, সেখানে ইয়ারলি 144 টাকা দিতে হতো। আচ্ছা, খুবই সামান্য তো এটা। খুবই সামান্য, মান্থলি 12 টাকা এরকম হোস্টেল ফিস ছিল। সেই জায়গায় বাইরে যদি আমি ঘর ভাড়া নিই মান্থলি, হ্যাঁ, সেটা অনেকেই থাকতো যাদের হোস্টেলে থাকতে পারছেন, আর যাদের হচ্ছে প্রবলেম ছিল হোস্টেলে, তো তারা বাইরে থাকতো, সেক্ষেত্রে তাদের আলাদা মেস খরচা লাগতো। কিন্তু সব থেকে যেটা প্রাইভেটে নেওয়া হয় কোচিং ফিস, সেটা কিন্তু আমাদের কোনো রকম কোনো কোচিং ফিস ছিল না। আচ্ছা, তোমরা ধরো গভর্নমেন্টে এই ফিস, খুবই সামান্য কিছু ফিস, এইবার আমি আসি যে আমি গভর্নমেন্ট পেলাম না, বা আমি ডাব্লিউবিজেই দেবো না, আমি ডাইরেক্ট প্রাইভেটে যাবো, এসব ঝামেলা রাখবো না, এবার প্রাইভেটে ফিস কেমন লাগে? প্রাইভেটে ফিস হচ্ছে বাজেট 5 লাখ থেকে 8 লাখ টাকা মিনিমাম রাখতে হবে প্রাইভেটের ফিস। আর হচ্ছে যে প্রাইভেটে এরকম ফিস থাকে যে প্রথমে হচ্ছে অ্যাডমিশন ফিস আলাদা নেওয়া হয় 50,000 থেকে 1 লাখ। মানে আমি যেটুকু জানি, আমি তো প্রাইভেটে করিনি, আমি যেটুকু জানি যে 50,000 থেকে 1 লাখ, মানে প্রাইভেট সেট আপগুলোর উপর আবার ডিপেন্ড করে যে প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুলগুলো যেরকম, যেমন হচ্ছে জেনেক্সটা হচ্ছে খুবই একটি নাম করা মানে প্রাইভেট ট্রেনিং স্কুল, ওটা প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল, তো সেখানে সেরকম ফিজ নেওয়া হয়। আচ্ছা, মানে কলেজ ওয়াইজ, কলেজ যেমন ইনফ্রাস্ট্রাকচার, কলেজে যেমন নাম খ্যাতি, সেরকম ফিস তারা নেয়। আচ্ছা, আর প্রতি ইয়ার হচ্ছে অ্যাডমিশন ফিস আলাদা করে নেওয়া হয়। আচ্ছা, এইবার ধরো সিট অ্যালটমেন্ট আমার হলো, আমি দেখলাম আমি একটা গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে, এইবার যখন আমি অ্যাডমিশন নেবো, আমার ডকুমেন্ট কি কি লাগবে, যে কি কি ডকুমেন্ট দেখিয়ে আমাকে অ্যাডমিশন নিতে হবে? আচ্ছা, তো প্রথমেই বলি, যখন আমাদের সিট অ্যালটমেন্ট লেটার বেরোবে, সিট অ্যালটমেন্টে দেখলাম যে আমি যেমন দেখেছিলাম যে আমি এরকম বিএমসিএইচ এর আন্ডারে একটা এনটিএসএ পেয়েছি, তো আমাদের কিন্তু পরেই ওটা দেখার পরেই আমাদের ওই সিটটাকে কিন্তু বুক করতে হবে, অনলাইনে বুক করতে হবে কম্পিউটারে। ওখানে 1,000 টাকা ওরা সিট বুকের জন্য নেবে, ওই সিটটা 1,000 টাকা দিয়ে, গভর্নমেন্টে 1,000 টাকা দিয়ে ওই সিটটা কিন্তু আমাদের বুক করে নিতে হবে। তো সিট বুক হয়ে গেল, এবার হচ্ছে ওখান থেকে আমরা প্রথমে আমাদের যে এনটিএসএ পাবো সেখানে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আমাদের অ্যাডমিশন হয়। ঠিক আছে, এইবার
ভর্তি সিট অ্যালটমেন্ট হলো সবটাই। এইবার আমি যখন কলেজে ঢুকবো আমার তো একটা ডকুমেন্ট দেখাতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস যেটাকে বলে। তো এইখানে কি কি ডকুমেন্ট দেখি আমাকে ভেরিফিকেশন করতে হয়? ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের বেলায় লেগেছিল হচ্ছে র্যাঙ্ক কার্ডটা অবশ্যই থাকতে হবে। আমরা যেটা র্যাঙ্ক কার্ড পেয়েছিলাম ওটা হচ্ছে আমাদের পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে, ওটা হচ্ছে হার্ড পেপার রাখতে হবে একটা। র্যাঙ্ক কার্ড থাকলো, তারপর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট, এইচএসের যে মার্কশিট, এইচএসের মার্কশিট লাগবে, এছাড়া ডমিসাইল সার্টিফিকেট লাগবে। ডমিসাইলের মধ্যে প্রোফার্মা অনুযায়ী ওদের একটা প্রোফার্মা থাকে, সেটাতে ডমিসাইল থাকবে আর কি। ডোমিসিয়াল বলতে এসডিও ডোমিসিয়াল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এসডিও ডোমিসাইলটা লাগবে। এছাড়া হচ্ছে যে আমাদের সব থেকে যেটা বেশি লাগে সেটা হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে। মেডিকেল ফিট সার্টিফিকেট পাওয়ার প্রসেসটা কি? মেডিকেল ফিট সার্টিফিকেট হচ্ছে যে কোনো মানে গভর্নমেন্ট যে কোনো ডক্টর এমবিবিএস করা বা যে কোনো ডক্টরের কাছ থেকে আমি হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেটের মধ্যে সব কিছু, যেমন হচ্ছে আইয়ের জন্য হলো, বা ইএনটির হলো, চেস্টের হলো, চেস্ট এক্স রে হলো, ইসিজি হলো, ইউএসজি হলো, এই সমস্ত কিছুর আমার একটা ফিট সার্টিফিকেট লাগবে। তারপর ব্লাড টেস্টের সিবিসি করতে হবে, তারপর ইউরিন টেস্ট, এই সমস্ত কিছুর একটা হচ্ছে সার্টিফিকেট থাকতে হবে যে আমার সব কিছু নর্মাল আছে, না আমি ফিট আমাকে বোঝাতে হবে। ফিট বোঝাতে হবে। আর সেগুলো কিন্তু একটা গভর্নমেন্ট ডক্টরকে দিয়ে সাইন করানো থাকবে। আচ্ছা, এগুলো এটা মেডিকেল ফিট সার্টিফিকেটটা মানে খুবই ভাইটাল, এটা ঠিকঠাক করে আমাদের করাতে হবে। আর কিছু লাগে? না আর কিছু না। তার মানে ডোমিসিয়ালটা আমাকে এসডিওর কাছ থেকে নিতে হবে, অনলাইন অ্যাপ্লাই এখন যেই প্রসেস, আর ডাক্তারের কাছ থেকে একটা ফিট সার্টিফিকেট একটা ফিট ওই মেডিকেল ফিট সার্টিফিকেটে প্রচুর মানে ঝামেলা হয়। মেডিকেল ফিট অনেকে এরকম থাকে যে কারোর সিট অ্যালটমেন্ট বেরোয়নি, ঠিক আছে, যে আমি এখনো জানি না যে কোন এনটিএসে পাবো বা কিছু, তারা কিন্তু র্যাঙ্ক কার্ড পাওয়ার পরেই কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট করিয়ে নেয়। আচ্ছা, তারা আগে থেকে করে রেখে দেয়, মানে সিট অ্যালটমেন্ট লেটারটা বেরোলো, ঠিক আছে, তার 2-3 দিনের মধ্যেই কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বলে দেয় যে এই দিন থেকে স্টার্ট হচ্ছে। তো মাঝে হচ্ছে সময় খুবই কম পাওয়া যায়, তো ওইটুকু সময়ের মধ্যে তো অতগুলো মেডিকেল ফিট সার্টিফিকেট করা পসিবল নয়, ওই জন্য তারা আগে থেকে করে রেখে দেয় যাতে ভেরিফিকেশনের প্রবলেম হয় না, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, এই জন্য। দিয়ে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনে আমরা এনটিএস গেলাম, তো সেখানেও ওদের কিছু প্রসেসিং আছে, সে সমস্ত কিছু করলো, ডকুমেন্টগুলো ভেরিফাই করলো। সেখানে হচ্ছে আমাদের একটা ফর্ম দেয়, সেটা হচ্ছে আপগ্রেডেশন আর একটা হচ্ছে নট আপগ্রেডেশন। আপগ্রেডেশন ফর্মটা কি না, ধর আমি একটা কলেজে পেয়েছি, ঠিক আছে, একটা এনটিএসে পেয়েছি, সেটা আমার পছন্দ নয়, মানে সেখানে আমি করতে চাইছি না, আমি অন্য জায়গায় করতে চাইছি, তখন আমাকে কি করতে হবে, আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করতে হবে, মানে আমি আপগ্রেড করতে চাই। তো সেক্ষেত্রে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, কিন্তু আমি ওখানে অ্যাডমিশন হলাম না, যেহেতু আমি আপগ্রেড করতে চাই। আর আমাদের অনেক রাউন্ড থাকে, সেটা সবাই জানে যে রাউন্ড 1, রাউন্ড 2, মপ রাউন্ড থাকে। সো ওই সমস্ত মানে রাউন্ডগুলোতে পরবর্তীকালে কিন্তু ওরা মেরিট ওয়াইজ নাম বেরিয়ে যায়, তাই তো? আমি যেখানে আপগ্রেড করলাম, একটা আমি অন্য ইনস্টিটিউটে পাওয়ার জন্য আপগ্রেড ফর্মটা জমা দিলাম, তো ওখানকার প্রিন্সিপাল ম্যাম উনি সবকিছু ব্যবস্থা করে দেন, মানে উনি কিন্তু তাহলে আর অ্যাডমিশন নেবেন না। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, হ্যাঁ, আমি যেমন বর্ধমান মেডিকেল কলেজে পেয়েছি, ঠিক আছে, দিয়ে আমি বর্ধমান মেডিকেল কলেজে করতে চাইছি না, তো তখন আমি আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করবো, তো ওখান থেকে সমস্ত প্রসেসিং এর মাধ্যমে তখন আমাকে যেই কলেজটাতে আমি করতে চাই তার জন্য আপগ্রেডেশন ফর্ম দিলাম, ওনারা সবকিছু ঠিকঠাক করে দেবেন, ওখানে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে আমাকে, এটা হচ্ছে মেন কথা। তো ওখানে আর যদি আমি করতে চাই তো ভালো কথা, ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, অ্যাডমিশন হয়ে গেল, তো ওইখানেই এই প্রসেসটা শেষ। এটা হচ্ছে মেন প্রসেস। বেশ, এইবার আমার মোটামুটি ভেরিফিকেশন কমপ্লিট। এইবার যদি আমি এএনএম করি আমাকে কত বছর পড়তে হবে? আচ্ছা, এএনএম এ প্রথমে বলেছি 2 বছরের কোর্স, যদি জিএনএম করি? জিএনএম 3 বছরের কোর্স। আচ্ছা, এই 2 বছর বা 3 বছর এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা কি পুরোপুরি ইংলিশই হয় নাকি বাংলাতে? হ্যাঁ, জিএনএম এ টোটাল ইংলিশ। আচ্ছা, বইগুলো ইংলিশে? জিএনএম এ টোটাল ইংলিশ, ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3টে ইয়ারই টোটাল ইংলিশেই পড়তে হয়। আচ্ছা, তুমি বললে জিএনএম এ টোটাল ইংলিশ, তাহলে কি এএনএম এ বাংলা থাকে? হ্যাঁ, এএনএম এ বাংলা। বেশ, তাহলে এএনএম এর বইগুলো বাংলায় বললে, তাহলে এএনএম এর এক্সাম ওই বাংলায় দিতে হবে? এএনএম ফুল বাংলা, ফুল বেঙ্গলি। বেশ, এইবার জিএনএম এ আসি। জিএনএম এ যে তুমি 3 বছর কোর্স করলে, এই 3 বছর তোমাকে কি কি করতে হয়েছে? আচ্ছা, 3 বছর আমার হচ্ছে যখন আমি ফার্স্ট ইয়ারে গেছি, তো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফার্স্ট ইয়ারে হচ্ছে প্রথমেই আমি তো ইংলিশ মিডিয়াম থেকে পড়িনি, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট।
প্লাস হচ্ছে আমি 11-12 আর্টস নিয়ে পড়েছি। তো প্রথমেই সেখানে গিয়ে অনেক মোটা মোটা বই ছিল। সেখানে বইগুলোর নামটা আমি একবার বলি, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ছিল, তারপর হচ্ছে সাইকোলজি ছিল, সোশিওলজি ছিল, এরকম ফাউন্ডেশন অফ নার্সিং ছিল, এরকম অনেক বই ছিল। তো বইগুলো ফুল একদম ইংলিশে লেখা ছিল। তো প্রথমে সবারই ক্ষেত্রে ওটা হয়, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে স্পেশালি পড়ে গেছে তাদের মানে বইগুলো দেখে খুবই নার্ভাস লাগছিল যে কিভাবে কি পড়বো না পড়বো। অনেক পড়ার পরেও হচ্ছে সেগুলোকে আয়ত্তে আনা যাচ্ছিল না, ঠিক আছে। তো আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমার যখন প্রি টেস্ট হয়েছিল, তো একটা প্রি টেস্ট নিয়েছিল, একটা টেস্ট, একটা ফাইনাল। তো প্রি টেস্টে আমি হচ্ছে 61% পেয়েছিলাম ফার্স্ট ইয়ারে। প্রি টেস্টে হচ্ছে 61% পেয়েছিলাম। তো আমার মেন নাম্বার কমেছিল হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে। তো আমি বলবো পরবর্তী ক্ষেত্রে যারা জিএনএম পড়ছো তারা কিন্তু অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যেটা, সেটার উপরে একটু বেশি জোর দিও। মানে প্রথম থেকে জিএনএম ট্রেনিংয়ে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ার থেকেই আমার ফার্স্ট মান্থ থেকে আমাকে কী করতে হবে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে জোর দিতে হবে। অ্যানাটমি আর ফিজিওলজিটা একটু টাফ থাকে, মানে আমরা যারা আর্টস টিম থেকে যাচ্ছি আর যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আছি তাদের জন্য একটু টাফ থাকে অ্যানাটমি ফিজিওলজি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি। আমার টাফ লেগেছিল, সেখানেই আমার নাম্বার একটু কমে গেছিলো। তো তার জন্য সত্যি মন খারাপ হচ্ছিল যে 61% এরকম। কিন্তু আমার যখন টেস্ট এক্সাম হলো তখন কিন্তু আমি 71% পেয়েছিলাম। মানে ওখানে 10% আমার ইনক্রিজ হয়েছিল কিন্তু। তো কি সবসময় প্র্যাকটিস করতে হবে ইংলিশ বলে, যে অনেক সময় এরকম হয় যে এটা আমি পারছি না, এটা আমি করব না, কিন্তু পারছি না, আমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। আর এখন কি দেখছি, মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হচ্ছে যে ইংলিশের মিনিংটা আমি পাচ্ছি না, গুগল ট্রান্সলেট করে নিচ্ছি, তো ইংলিশের মিনিংটা পড়ে নিচ্ছি। সেটা না, আমি বলবো তোমরা নিজেরা মিনিংটা বার করার চেষ্টা করো, মানে নিজেরা পড়ে নিজেরা ইংরেজির মানেটা বুঝতে হবে। যে সবসময় গুগল ট্রান্সলেটে পুরোটা একদম দেখে নেবো সেটা না, মানে নিজের নলেজ বাড়াও, নিজের নলেজ বাড়াতে হবে। আর তার জন্য আমাদের যখন 11-12-এ পড়বো বা 12-এর পর যখন প্রিপারেশন নেব, তখন আমরা ইংলিশ নিউজ পেপার পড়া একটু পড়তে হবে, মানে ইংলিশ নিউজ পেপারটা নিয়ে একটু বসতে হবে। বিভিন্ন ইংলিশ স্টোরি বুক যেগুলো, সেগুলো নিয়ে বসতে হবে। বিভিন্ন আমাদের ওয়ার্ড স্টক বাড়াতে হবে, এরকম। আর হচ্ছে আমি বলবো যে গুগল ট্রান্সলেটে ফট করে না দেখে নিজে মিনিংটা বোঝার চেষ্টা করা। কেন না আমাদের কোয়েশ্চেন আসে, আমি দেখেছি কোয়েশ্চেনে হচ্ছে যে এরকম অনেক কোয়েশ্চেন থাকে সেগুলো বইয়ের বাইরে থাকে, মানে কোয়েশ্চেনগুলো বইয়ের বাইরে সবসময় যে। আর আমাদের বেশিরভাগ ফাউন্ডেশন অফ নার্সিং যে সাবজেক্টটা বলছি, ওখানে কিন্তু অ্যাপ্লাইড কোয়েশ্চেন থাকবে, মানে আমাদের নার্সিংয়ের বিভিন্ন অ্যাপ্লাইড কোয়েশ্চেন থাকে, সেগুলো বইয়ের যে মুখস্থ করা পড়া লেখা যায় না, সেগুলো অ্যাপ্লাইড কোয়েশ্চেন অ্যাপ্লাইডভাবেই দিতে হয়। তো সেক্ষেত্রে নিজেকে সেটা বানিয়ে বানিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমার ওয়ার্ড স্টক থাকতে হবে অবশ্যই, আর ইংলিশ রাইটিং লেখার এটা তৈরি করতে হবে, ক্যাপাবিলিটি বাড়াতে হবে। তো টেস্ট এক্সামে 71 ছিল এবং ফাইনালে কিন্তু আমি 75% অব্দি নাম্বার উঠেছে। তো যারা মনে করছে বেঙ্গলি মিডিয়াম থেকে যাব দিয়ে ইংলিশ পারবো না, সেটা না, পড়তে পড়তে আমি যেমন 61 থেকে 75%-এ এসেছি, থার্ড ইয়ারে আমার লাস্ট মার্কস উঠেছে 77%। তো এরকম করে তো ওরা কিন্তু পারবে। তো এভাবে কেটে গেছিলো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অতটা কোনো কষ্ট আর সেরকম হয়নি পড়াশোনা নিয়ে। কিন্তু হ্যাঁ, মানে নিজের স্ট্রেংথ বাড়াতে হবে অবশ্যই। মানে আমাদের ডিউটি, আমাদের ক্লিনিক্যাল কোর্স থাকে প্লাস হচ্ছে এডুকেশনাল, মানে একাডেমিক যেটা সেটা থাকে প্লাস হচ্ছে ক্লিনিক্যাল থাকে। ক্লিনিক্যাল বলতে আমি একটু বলি, আমাদের ফার্স্ট ইয়ারে হচ্ছে যে আমাদের যে ক্লিনিক্যাল ডিউটি, মানে হসপিটালে যে ডিউটিটা, ফার্স্ট ইয়ারে শুধুমাত্র মর্নিং ডিউটি থাকে, 6 আওয়ার্সের মর্নিং ডিউটি থাকে, সকাল 7টা থেকে বেলা 1টা অবধি। 6 আওয়ার্সের ক্লিনিক্যাল ডিউটি শুধুমাত্র মর্নিং থাকে ফার্স্ট ইয়ারটা। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আমাদের মর্নিং, ইভিনিং, নাইট এরকম ডিউটি থাকে। ইভিনিং ডিউটি থাকে 6 আওয়ার্স, নাইট কিন্তু 12 আওয়ার্স থাকে। আচ্ছা, মর্নিং ইভিনিং যেগুলো সেটা 6 আওয়ার, আর নাইট 12 আওয়ার। আচ্ছা, নাইট 12 আওয়ার ডিউটি তুমি করেছো, এক্সপিরিয়েন্স কেমন ছিল? এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে 14টা নাইট ছিল। 14টা নাইটের মধ্যে হচ্ছে যে ফার্স্ট নাইট করতে গেছি, একটু খারাপ লাগতো, কি ঘুমাতে পারছি না ঘুমানোর সময়, কিন্তু ভালো লাগবে, মানে হচ্ছে কাজের মধ্যে থাকলে কখন যে নাইট কেটে যাবে সেটা বোঝা যাবে না। কিন্তু অবশ্যই রেস্ট দেওয়া হয়, আমাদের বর্ধমান মেডিকেল কলেজে করেছি, তো 2জন থাকতাম আমরা নাইট ডিউটিতে, 2জনের মধ্যে একজন রেস্টে গেল, আমি কাজ করে নিলাম, আমি 2 ঘন্টা গেলাম, ও কাজ করে নিল, এরকম ভাবে কেটে যাবে। আচ্ছা, ধরো রাতে ক্লিনিক্যাল, আবার সকালে উঠে একাডেমিক,
না সেরকম না, এটা হয় না? না এরকম হয় না। তাহলে এটা কি যার হয়? নাইট ডিউটি থাকবে হুম। সে রাত 8টা থেকে সকাল 7টা অবধি তার নাইট ডিউটি, ঠিক আছে। সে তারপর গেল মানে হোস্টেলে ফিরে বা মেসে গিয়ে তার কিন্তু 7টা থেকে পুরোপুরি 12টা অবধি রেস্ট। আচ্ছা। তার কিন্তু সকালে কোনো রকম কোনো একাডেমিক কোনো রকম পড়াশোনা তখন আর হয় না, ঠিক আছে। তো সে 12টা অবধি রেস্ট নিল। আমাদের আবার 2টো থেকে, মানে যার নাইট থাকবে সে 2টো থেকে 4টে অবধি তার শুধু ক্লাস হবে একাডেমিক। একাডেমি। মানে ধর আজকে আমার নাইট হলো, কালকে আমার 2টো থেকে 4টে অবধি একটা ক্লাস। আচ্ছা ঠিক। আচ্ছা, এইবার ধরো আমার ক্লিনিক্যাল ডিউটি থাকছে, আবার একাডেমিকও থাকছে। তাহলে এই ক্লিনিক্যাল ডিউটি কমপ্লিট করে একাডেমিক এই পড়াশোনাটা, আবার একাডেমিক তো কলেজে হলো, আবার আমাকে নিজেকে সেলফ স্টাডি করতে হচ্ছে, এই টাইম ম্যানেজমেন্টটা কি করে হতো? আচ্ছা, এই টাইম ম্যানেজমেন্টটা নিজে থেকে না করলে হবে না আর কি। যেমন যেদিন মানে ডিউটি ওয়াইজ আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। যেদিন আমাদের মর্নিং থাকলো, মর্নিংয়ে হচ্ছে আমরা 7টা থেকে 1টা অবধি ডিউটি করলাম। 1টার সময় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 2টোর মধ্যে ক্লাসে যেতে হতো। তো 2টো থেকে 4টে অবধি আমাদের ক্লাস হতো, ঠিক আছে। 4টের পর থেকে আমরা পুরোপুরি ফ্রি, আচ্ছা। সেটা মর্নিং ডিউটি। এবার তুমি 4টের পর একটু রেস্ট নিলে, রেস্ট নেওয়ার পর হচ্ছে 6টা থেকে পড়াশোনা স্টার্ট, সেখানে কোনো প্রবলেম নেই। আবার এরকম অনেকজন ভাববে যে আমি রাত 12টা 1টা অবধি পড়লাম, পরের দিন তো আবার আমার মর্নিং ডিউটি আছে, আমি কিভাবে উঠবো, এরকম একটা কোয়ারি থাকে। সেটা না, পরের দিন ইভিনিং থাকে। আচ্ছা, মানে পরপর 2টো নাইট ডিউটি বা পরপর না, নাইট 3টে থাকে, পরপর। উইকলি নাইট 3টে থাকবে, পরপর 3টে থাকবে। নাইট ডিউটি পরপর 3টে থাকে। 15 ডেজের মাথায় আবার নাইট দেওয়া হয়। আচ্ছা। বুঝতে পারা যাচ্ছে? মানে আজ নাইট স্টার্ট হলো আমার, আজ কাল পরশু 3টে নাইট পরপর হলো, ঠিক আছে। আবার 15 ডেজ পরে আবার আমার নাইট হলো, আজ কাল পরশু, এইভাবে হয়। তো যখন মর্নিং ডিউটি হলো তখন আমরা সন্ধ্যাবেলা পড়ে নিলাম। এবার ইভিনিং ডিউটি কখন? ইভিনিং ডিউটি আমাদের এনটিএসে যেটা হতো, দুপুর 1টা থেকে 2টো অবধি ইভিনিং ডিউটি যেতাম। এলাম হসপিটাল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে, না ফ্রেশ হয়ে যেতাম, 1টা থেকে 2টো গেলাম ডিউটিতে, চলে এলাম। 2টো থেকে 4টে অবধি ক্লাস হতো। ক্লাস হওয়ার পর 4টে থেকে 5টা অবধি আমাদের একটু খাওয়ার সময় দেওয়া হতো। তারপর 5টা থেকে 8টা অবধি আমাদের আবার ইভিনিং ডিউটি হতো। এরকম মানে ইভিনিং ডিউটিটা একবার গেলাম, তারপর আবার এসে ক্লাস করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, আবার গেলাম, এইভাবে। তো সেক্ষেত্রে আমরা সকাল থেকে কিন্তু সময় পাচ্ছি। আচ্ছা, ক্লিনিক্যাল ডিউটিতে পেশেন্ট হ্যান্ডেল করতে হয় তো? অবশ্যই পেশেন্ট হ্যান্ডেল করতে হয়। আচ্ছা, ধরো এই যে এএনএম জিএনএম তুমি যে ডিউটি করছো, ধরো পেশেন্ট হ্যান্ডেল করতে হচ্ছে, ডাক্তার হ্যান্ডেল করতে হচ্ছে, আবার একাডেমিক এসে টিচার হ্যান্ডেল করতে হচ্ছে, ওরা কি সাপোর্টিভ ছিল যে স্টুডেন্টদের সাপোর্ট করতো, এরকম কোনো ব্যাপার ছিল? না, মানে সেরকম কিছু না, নিজের কাছে নিজেকে কমফোর্টেবল হলেই হবে। তো আমরা হচ্ছে টিচার প্রচুর সাপোর্টিভ থাকবে, প্রচুর হেল্পফুল থাকবে, কিন্তু তার মানে এটা না যে কোনো কিছু ভুল হলে কিছু বলবে না। অ্যাসাইনমেন্ট একটা করেছি, তো সেই অ্যাসাইনমেন্ট বারবার করতে হতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে নিজে ভেঙে পড়লাম, প্যানিক করলাম যে কেন, এসব কোনো কিছুর কোনো দরকার নেই, আমাকে করতে হবে, আমার ভুল হয়েছে, করতে হচ্ছে, মানে নিজে সবটা মানিয়ে নিলেই সবটা হয়ে যায়। তারপর হচ্ছে পেশেন্ট হ্যান্ডেল, আমরা হচ্ছে অনেক রকম পেশেন্টের সাথে আমাদেরকে কাজ করতে হয়েছে। পেশেন্ট পার্টি আলাদা কথা, পেশেন্ট পার্টির অনেক রকম কথা থাকে, তো সেগুলো সব কথা গায়ে মাখলে হবে না। আমরা নিজের কাজ নিজে যতটুকু কাজ করার করে নেবো, ব্যাস। মানে সবার সব কথাতে যে মুখ লাগাতে হবে সেরকম কিছু না। ডক্টর হ্যান্ডেলের কথা যদি বলি, তো ডক্টরের সাথে যেটুকু কথা বলার, যে ডক্টর এই মেডিসিনটা দিয়ে দেবো, এটা প্রেসক্রাইব করেছেন, এটা তো এখন নেই, পেশেন্টকে পাওয়া যাচ্ছে না, মানে যে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা সেগুলো আমরা শুধু বলবো, ওনাদেরকে হ্যান্ডেল করার মতো কিছু নেই। মানে নিজেকে নিজের মতো থাকতে হবে, যে সব কথাতে। আর আমি পেশেন্ট পার্টির কথাটা বারবার করে বলবো, পেশেন্ট পার্টি কিন্তু অনেকজন অনেক রকম হয়, অনেকজনের মানে ল্যাঙ্গুয়েজও খারাপ থাকে। তো সেদিকে হচ্ছে আমাদের কোনো মানে আমরা নিজের ডিগনিটি নিয়ে নিজে থাকবো, আমাদের যতটুকু করার। আমরা গেছি একটা কাজ করার জন্য, ওরা পিছন থেকে ডাকবে যে এরকম আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, তুমি তোমার কাজটা শেষ করো, তারপর ওখানে যাও, ওদের কথাটা শোনো, আদার্স বাকি সবার কথাই কান দেওয়ার দরকার নেই, মানে আমি যেটা মনে করি আর কি। আচ্ছা, এইবার এএনএম জিএনএম কোনটা তো গভর্নমেন্ট জব আগে পাওয়া যায়? গভর্নমেন্ট জব আগে পাওয়া যায় বলতে এএনএম এ আগে পাওয়া যায়, অনেস্টলি আমি যেটা বলবো, এএনএম এ গভর্নমেন্ট জব আগে পাওয়া যায়। যেহেতু কি না হচ্ছে যে এএনএম এর রিক্রুটমেন্ট প্রসেস যদি আমি বলি, এএনএম কিন্তু কোনো রকম এখনো অবধি টিল নাও কোনো রকম কোনো কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট এখনো ওপেন হয়নি এএনএম এর। এএনএম এর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবকিছু কিন্তু গভর্নমেন্টেরই হয়। তো তার জন্য প্রাইভেট ইনস্টিটিউট
এখনো ওপেন হয়নি, ওই জন্য এএনএম এর কিন্তু কোনো সিবিটি নেই, কোনো টেস্ট দিতে হয় না। এএনএম আমাদের কোর্স কমপ্লিট হলো, তারপরে মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু এএনএম এ আমাদের জয়েনিং প্রসেস হয়। সেক্ষেত্রে 6 মান্থ বা 1 ইয়ার লেট হতে পারে, কিন্তু যদি আমরা জিএনএম এএনএম কম্পেয়ার করি তাহলে এএনএমই আগে হয়। মানে এনেও গভর্নমেন্ট জব পাবেই, গভর্নমেন্ট যদি কলেজ থেকে করে থাকে। আর এইবার আসছি জিএনএম এ। জিএনএম এ জব পাওয়ার প্রসেস কি? জিএনএম এ জব পাওয়ার প্রসেস হচ্ছে, এতদিন আমরা জানছিলাম যে জিএনএম এ জব পাওয়ার প্রসেস হচ্ছে একাডেমিক মার্কস দেখা হয়, মানে মাধ্যমিকের উপর একটা পার্সেন্টেজ থাকে, উচ্চ মাধ্যমিকের উপর পার্সেন্টেজ থাকে, এছাড়া 3 বছর আমরা যে কোর্সটা করলাম সেটার একটা পার্সেন্টেজ, এক্সপিরিয়েন্স থাকে, আর হচ্ছে একটা ইন্টারভিউ। এই সব কটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে একটা মার্কস থাকে, সেটা থেকে হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে, রিক্রুটমেন্ট বেরোলো, তারপরে এই সমস্ত প্রসেসিংগুলোর মাধ্যমে হতো। কিন্তু রিসেন্ট এই সিবিটি স্টার্ট হয়ে গেছে, মানে WBJEE বোর্ড থেকে সিবিটি স্টার্ট হয়েছে। সিবিটি কি না, কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটার বেসড টেস্টের পরে ইন্টারভিউ দিয়ে জব পাওয়া যায়। মানে টেস্টের পরে ইন্টারভিউ দিতে হয়। টেস্টের পর ইন্টারভিউ। একটা মার্কস নির্দিষ্ট পেতে হয় হ্যাঁ, নিশ্চয়ই। মার্কস নির্দিষ্ট পেতে হবে, আর মার্কস পাওয়ার পর হচ্ছে ইন্টারভিউ হবে, জব হবে। আচ্ছা, সরকারিতে মাইনে কেমন? সরকারি এএনএম এরই মাইনে কেমন, জিএনএম এরই বা মাইনে কেমন? আচ্ছা, সরকারি যদি বেসিক পে বলা হয়, বেসিক পে হচ্ছে এএনএম এর ক্ষেত্রে 25 to 30K মতো দেয়, আর জিএনএম এর যেটা 30 to 35K মতো হয়। কিন্তু এটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই ইয়ারলি 3% ইনক্রিমেন্ট হয় স্যালারি। ঠিক আছে, তো বেসিক পে যেহেতু যার যত বেশি তার তত বেশি স্যালারি হবে, তো জিএনএম এ কিন্তু ইনক্রিমেন্ট হয়, মানে দুটোতেই 3% করে। আচ্ছা, আর যদি আমি এই যে মধ্যে 2-3 বছর আমাকে বসে থাকতে হচ্ছে, এই সময় ভালো আমি বেসরকারিতে করব, সেইখানে স্যালারি কি রকম? বেসরকারি, তো এখানে একটা কথা বলি, এএনএম এ বলছি তো গভর্নমেন্ট জব আগে হওয়া যায়, কিন্তু এএনএম মানে বেরিয়েই তো আমি পেয়ে যাচ্ছি না, 6 মান্থ বা 1 ইয়ার আমাকে তো ওয়েট করতে হচ্ছে। এই টাইমটুকুতে কিন্তু কোনো রকম কোনো প্রাইভেট নার্সিং হোম বা কোথাও কিন্তু সে জয়েন করতে পারবে না। মানে এএনএম বেরিয়েই কিন্তু হয় না, কোনো ইনকামের সোর্স থাকে না। হলে সে একেবারে গভর্নমেন্ট জবই পাবে, হেলথ অ্যাসিস্ট্যান্ট হবে, না হলে কিন্তু বসে থাকতে হবে। সেটা সমস্ত কিছু বোর্ডের উপর ডিপেন্ড করছে কখন রিক্রুটমেন্ট হবে না হবে। কিন্তু জিএনএম এর ক্ষেত্রে আমি যতদিন গভর্নমেন্ট জব না পাচ্ছি, আমার কিন্তু বিভিন্ন প্রাইভেটে আমার একটা ইনকামের সোর্স বা প্রাইভেটে প্র্যাকটিস করার একটা চান্সেস থাকে। তো প্রাইভেটের স্যালারি যদি বলি, যেমন সেট আপ আর কি তেমন স্যালারি, যত বড় নার্সিং হোম বা হসপিটাল তার সেরকম স্যালারি। তো হচ্ছে ওখানে যেরকম সেট আপ সেরকম স্যালারি দেওয়া হয়। তো যেমন 5K থেকে 8K মতো দেওয়া হয় ফ্রেশার্স, প্রাইভেট ফ্রেশার্সদের জন্য বলছি এটা, কিন্তু পরবর্তীকালে নয়। যারা ধরে ডিসেম্বরে যারা পাস আউট হয়ে বেরিয়েছে, যেমন হচ্ছে এই জানুয়ারিতেই যারা জয়েন করে যাচ্ছে, তাদের কিন্তু এই 5K থেকে 8K এর মতো, মানে একদমই ফ্রেশার্স যারা আর কোনো সেট আপে কখনো কাজ করেনি, তাদের এরকম দেওয়া হয়। এছাড়া আমাদের একটা কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়, 3 to 4 মান্থের মধ্যে রেজিস্ট্রেশনটা পাওয়া যায়। সেই রেজিস্ট্রেশন পাওয়ার পরে কিন্তু আমরা বিভিন্ন বড় সেট আপ, যেমন হচ্ছে কলকাতাতে অ্যাপোলো যেগুলো আছে সেগুলোতে জয়েন করতে পারি। সেখানে কিন্তু 15 to 20K অবধিও স্যালারি দেওয়া যায় প্রাইভেটে। হ্যাঁ, প্রাইভেট নার্সিং হোমে। এবার আমি বলি, যারা প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল থেকে নার্সিং করছে, তাদের কিন্তু এরকম স্যালারি দেওয়া হয় না। ঠিক আছে, যদি আমি প্রাইভেটে পাস আউট হই তাহলে আমি এতটা স্যালারি পাবো না? না, যারা প্রাইভেট থেকে করছে তারা যখন বলবে যে আমি এই প্রাইভেট থেকে হচ্ছে পাস আউট হয়েছি, তো তাদের কিন্তু এরকম বলা হয় যে তোমরা 3 মাস তাহলে এখানে ইন্টার্নশিপ করো, প্র্যাকটিস করো, তারপর তোমাদের স্যালারি দেওয়া হবে। বেশ, এইবার ধরো 3 মাসে ইন্টার্নশিপ করলো, এইবার তো হসপিটাল বা নার্সিং হোম থেকে স্যালারি দেবে, কত দেবে সেটা? ওই 5K থেকে 8K, মানে যেমন সেট আপ আর কি, সেট আপটা বলা যাচ্ছে না, মানে এক্সাক্ট কত দেবে সেটা বলা যাচ্ছে না, যেমন যে নার্সিং হোমের সেট আপ তেমন তার স্যালারি। আচ্ছা, এইবার ধরো আমি প্রাইভেট থেকে কোর্স কমপ্লিট করলাম জিএনএম, এইবার আমি কি গভর্নমেন্ট হসপিটালগুলোতে চাকরি পেতে পারবো? হ্যাঁ, পেতে পারবো, কেননা আমাদের এখন বললাম যেটা যে সিবিটি স্টার্ট হয়ে গেছে, কম্পিউটার বেসড টেস্ট। সেখানে কিন্তু কে প্রাইভেট থেকে কমপ্লিট করেছে, কে গভর্নমেন্ট থেকে কমপ্লিট করেছে সেটা কিছু না। আমি টেস্ট দিলাম, টেস্টে পাস করলাম, একটা ভালো নাম্বার পেলাম, ইন্টারভিউ দিলাম, পাস করলাম, তার কিন্তু জব হবে। সেক্ষেত্রে সেটা দেখা হয় না যে প্রাইভেট থেকে করেছে বলে ওই এক্সামটাতে বসতে পারবে না, সেরকম কিছু না। তো প্রাইভেট থেকে যারা করছে তাদেরও গভর্নমেন্টে জব হওয়ার চান্সেস আছে। বেশ, এইবার ধরো মোটামুটি সব প্রশ্ন শেষ। এইবার লাস্টে একটা সোজা ভাষায় আমি কমপ্লিট করলাম আমার এইচএস, এইবার আমি এএনএম করব না জিএনএম করব, কোনটা বেশি প্রফিটেবল? আচ্ছা,
আমি সবসময় বলবো তোমরা জিএনএম করো। যেহেতু কেন যদি বলি, না হচ্ছে আমরা এএনএম জিএনএম দুটো কোর্সের জন্য একটাই এক্সাম দিচ্ছি। আমরা এক্সামটা দিয়ে যদি আমরা জিএনএম আপার লেভেলে পাই, তাহলে কেন আমরা লোয়ার লেভেলে যেতে যাব? অবশ্যই। জিএনএম আমি প্রথমেই বলেছি আপার লেভেলের। জিএনএম হচ্ছে 12 স্ট্যান্ডার্ডের একটা জব, সেখানে কিন্তু আমরা স্যালারিও পাবো 12 স্ট্যান্ডার্ডের। আর হচ্ছে কি না, সেখান থেকে আমার হায়ার এডুকেশনেরও চান্সেস আছে। তো আমি বলবো যারা অ্যাম্বিসিয়াস স্টুডেন্ট তারা জিএনএমে যাও। জিএনএম এএনএম থেকে বেটার। আর এএনএম যে জব পেয়ে যাচ্ছি তাড়াতাড়ি, বেঙ্গলিতে পড়তে হচ্ছে, সেটা কিছু না। ওই জবের মানে আমি প্রথমে বলেছি যে একটা পেলেই হলো, যারা যারা অনেক দিকে ট্রাই করলো হলো না, একটা জব পেলেই হলো, তারা এএনএমে যেতে পারো। কিন্তু জিএনএমে যাওয়া বেটার। আমি আচ্ছা। বলবো জিএনএমে যেতে। জিএনএম যাওয়াটাই বেটার। বেশ, একদম। ঠিক আছে। তোমাকে অনেক ধন্যবাদ আসার জন্য। তোমরা সবই শুনলে যে এএনএম করবো না জিএনএম করবো, কোনটা করলে কি হবে, এমনকি এটাও জানলে যে 3 বছর কোর্সের এক্সপিরিয়েন্স কি একজন যে কোর্স করেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।